রাশিয়ার সাইডলাইনে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা। বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়ছে, আবার 3 প্যাকেজ, সর্বনিম্ন 5,13,000 টাকা, কিছুটা স্বস্তি বিমান ভাড়ায়। এবং বিশ্বের দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশ, হেনলি অ্যান্ড পার্টনার্সের বিশ্লেষণ, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দর্শক স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর জোর দেয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রুবিওকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। ফিলিপাইনে আসিয়ানের 59তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঘিরে বিক্ষোভে উত্তাল ম্যানিলা। আঞ্চলিক অস্থিরতা উস্কে দেওয়ার প্রতিবাদে এদিন মার্কিন প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন বিক্ষুব্ধরা। এদিকে বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলা সহ আঞ্চলিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উন্নত দেশগুলো। যুদ্ধাপরাধীদের ঠাঁই নেই, নিপাত যাক যুদ্ধবাজরা, হাতে এমনই প্রতিবাদী প্লাকার্ড আর মার্কিন বিরোধী স্লোগানে উত্তাল ফিলিপাইন্সের মানিলা। স্থানীয় সময় বুধবার এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রীদের 59তম বৈঠকের ভেন্যুর সামনে এমন বিক্ষোভে নামে মানুষের ঢল। এ সময় বিক্ষোভকারীদের ঠেকাতে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী, চলে কয়েক দফা সংঘর্ষ, তবে কোনো হতাহতের খবর মেলেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মানিলায় একটা আসিয়ান সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র প্রধানরা অংশ নেয় সংলাপ ও কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াও। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে আসিয়ানের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। সংকট মোকাবিলায় ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র কূটনীতিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে সবসময় ইচ্ছুক। বৈঠকে মস্কো আসিয়ানের নির্ভরযোগ্য ও সমমনা অংশীদার বলেও দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে স্থিতিশীলতা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ভারত, চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা। নীরব দাস, নিউজ 24। পবিত্র হজে সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার অজুহাতে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরছে বিমান ভাড়ায়, আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 টাকা, সর্বোচ্চ 7 লাখ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রদান করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে।
তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। তারা অভিযোগ করেন 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লুপাট করেছে একটি চক্র। তাদের বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠনটি। বিমানের যে ভাড়াটা নির্ধারণ করে সেটাই সৌদি এয়ারলাইন্স সেটা ফলো করে। আমাদের মতামত হচ্ছে না, তা তো না হয়েছে। আর 1,98,000 যখন ছিল তখন কি, তখন তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25 মে পালিত হবে পবিত্র হজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বছরের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 97তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। সূচকে যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর, আর সবার শেষে আফগানিস্তান। ভিসা ছাড়া বা অন অ্যারাইভেল সুবিধায় কতটি দেশে প্রবেশ করা যায় সে সক্ষমতার ভিত্তিতে প্রকাশিত হয়েছে 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশের নাগরিকরা বিশ্বের 192টি গন্তব্যে ভিসা মুক্ত বা অন অ্যারাইভেল সুবিধা পাচ্ছেন। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এই 3টি দেশের পাসপোর্টধারীরা 188টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন। গত 2 দশকে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে আমিরাত, আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। 2 দশকের তথ্য বিশ্লেষণে সবচেয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র। একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি হলেও বর্তমানে দেশটি যৌথভাবে 10ম স্থানে রয়েছে। মার্কিন পাসপোর্টধারীরা 180টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পেলেও তাদের ওপরে অবস্থান করছে 36টি দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নেমে এসেছে 97তম স্থানে, যা বছরের শুরুতে ছিল 95তম। বাংলাদেশের নিচে রয়েছে শুধু নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। প্রতিবেদন বলছে, একটি দেশের পাসপোর্ট শুধু ভ্রমণ সুবিধার প্রতীক নয়, বরং কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক প্রভাব, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক আস্থারও প্রতিফলন। হেনলি অ্যান্ড পার্টনার্সের বিশ্লেষণ বলছে, বিশ্বের সংঘাত ও ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লেও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারা দেশগুলোর পাসপোর্টই সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে তাদের নাগরিকদের। চন্দ্রা, নিউজ 24। অতিবৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে কয়েকটি দেশ। গত কয়েকদিনে ভারতের কাশ্মীর ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন 20 জনের বেশি, শতাধিক নিখোঁজ। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও দুর্যোগে পড়েছেন হাজারো মানুষ। ভারতের কাশ্মীরের ঐতিহাসিক পুঞ্চ শহর পাকিস্তান ও ভারতের সীমান্ত রেখার খুব কাছে এই এলাকা, পরিচিত মিনি কাশ্মীর নামে। শহরটি এখন বন্যায় প্লাবিত। ডুবে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি সহ নানান স্থাপনা। গত রাতের বৃষ্টিতে আমাদের সব তলিয়ে গেছে। গ্রাম ভর্তি তেল ছিল, 5 থেকে 6 হাজার ব্যাগ সিমেন্টও ছিল, সব শেষ। আফগানিস্তানেও চলছে বন্যার তাণ্ডব, প্রাণ গেছে বহু মানুষের। তখন দুপুর 2:30টার মতো বাজে। ভেবেছিলাম হয়তো ভূমিকম্প, পরে বুঝলাম বন্যা। সবাই চারদিকে ছোটাছুটি করতে থাকে। তখন দক্ষিণ আমেরিকার দেশ চিলিও পড়েছে বন্যার কবলে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ির। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানে নেমেছে বিভিন্ন সরকারি বাহিনী। আসিফ সামাদ, নিউজ 24। ককরোচের আন্দোলনের ঢেউয়ে এবার মুখোমুখি ভারত সরকার ও বিরোধীরা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের একদিন পর ফের আক্রমণাত্মক রাহুল গান্ধী। দিল্লির সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও চাইলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এদিকে তৃতীয় দিনের মতো ককরোচ জনতা পার্টির আন্দোলনে কেঁপেছে দিল্লি।
রাজপথের গর্জন এবার প্রতিধ্বনি হলো সংসদের প্রাচীরেও। কালো পোশাকে হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে মকর দ্বারে অবস্থান নেয় কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, স্বগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনৈতিক অঙ্গন। পরে দিল্লি সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও তুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্ন। একযুগে 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এজন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে সরব তেলাপোকা জনতা পার্টিও। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের পোস্টার ও স্লোগানে স্পষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমআরসি। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সময়ে কৃষকদের দিল্লি অভিযাত্রাকে ঘিরেও রাজধানী প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি প্রশ্নপত্র বিতর্ক ঘিরেই বিজেপি, কংগ্রেস ও তেলাপোকা জনতা পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজপথ থেকে সংসদ সবখানি বাড়ছে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ। এখন নজর সংকটের সমাধান আসে আলোচনায়, নাকি আন্দোলনের পরিধি আরো বিস্তৃত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাজধানীতে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কমিশন বৃদ্ধি সহ 4 দাবিতে 30 জুলাই সারা দেশে পাম্প বন্ধের ঘোষণা সিএনজি পাম্প মালিকদের কেন্দ্রীয় সংগঠনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কম প্রেসারের কারণে সিলিন্ডার ভরতে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। সারা দেশের সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই। গ্রাহকরা বলছেন, গাড়ি চালাতে না পারলে মালিকের জমা দিবেন কিভাবে? এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আদৌ কি গ্যাস পাবো কিনা সেটাও কোনো জানা নাই। একটা সিএনজি গ্যাস লাগে 300-350 টাকার গ্যাস। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে। ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, ফলে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে চাকা। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো সহ 4 দাবিতে 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের। কমিশন বৃদ্ধি করা হয়। এদিকে গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এছাড়াও এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের উপর। জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় 14,041 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়েছে 9,500 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ানুবর্তিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। চীনের অর্থায়নের এই প্রকল্পের কাজ 80% শেষ হওয়ার পরেও কেন ব্যয় প্রায় 9,500 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্নেরও জবাব দেন তিনি। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে 2,082 কোটি ব্যয়ের পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প সহ মোট 8টি প্রকল্প প্রস্তাব একনেকের অনুমোদন পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সরকার এখন শুধু অনুমোদন নয়, বরং বাস্তবায়নের গুণগত মান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি বাড়ানো হচ্ছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে। সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। জনগণের কল্যাণে নেয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়িত হয়, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানানো হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অক্টোবরে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগস্টে দেয়া হবে তফসিল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে এসব কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে বিভিন্ন ধাপে করা হয়েছে সেভাবেই আসন্ন নির্বাচনের ধাপগুলো সাজাবে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনগুলো করার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা প্রস্তুত। আমরা আশা রাখি যে অক্টোবরে হয়তো ফার্স্ট ফেজে নির্বাচন আমরা করতে পারবো। আগস্টের ভিতরে আমরা হয়তো শিডিউল ডিক্লেয়ার করার ব্যবস্থা নিতে পারবো। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলাম। দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরিষদের সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নীতি নৈতিকতার বিষয়ে সবসময় কঠোর সিদ্ধান্ত নেয় জামাত, এক্ষেত্রে ছাড় পাবে না কেউই। এদিকে নজরুল সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন তার গাড়ি চালক। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় তাকে। এ নিয়ে আলোচনা সমালোচনা উঠলে জামায়াতে ইসলামী তদন্ত কমিটি গঠন করে। কমিটি রিপোর্ট দেওয়ার পর তা তোলা হয় দলটির নির্বাহী পরিষদের বৈঠকে, যেখানে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্থলিত হয় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী গাজী নজরুলকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে জানাবে জামায়াতে ইসলামী। এমন সিদ্ধান্ত হয়েছে নির্বাহী পরিষদের বৈঠকে। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর মাঠের লড়াই গড়িয়েছে বাইরেও। শেষ বাঁশির পর হাতাহাতি, ফিফার তদন্ত, ড্রেসিং রুমের রহস্যময় ভিডিও আর ফকল্যান্ডস ইস্যুর ব্যানার, সব মিলিয়ে একের পর এক বিতর্ক ঘিরে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপ শেষ হলেও তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আলবি সেলেস্তেদের নাটকীয় অধ্যায়।
আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ হারার পর শিরোপা বদলে সেই বিতর্কই রইল তাদের সঙ্গী হয়ে। ফাইনালে শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পার্দেস, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়লার নাম উঠে আসে ঘটনায়। ম্যাচ শেষে ঠিক কি ঘটেছে এখন তার তদন্তে নেমেছে ফিফা। ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর নিয়োগ দিয়ে সংস্থাটির সম্ভাব্য শাস্তির বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও আর্থিক জরিমানার মুখে পড়তে পারে। এদিকে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমের ভিডিও। সেখানে অধিনায়ক মেসি সবাইকে শান্ত থেকে ভালো খেলায় মনোযোগ দিতে বলেন। ভিডিওটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ফাইনালের আগে দলে কি কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল? যদিও এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ মেলেনি। ম্যাচ শেষে কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। কথা শেষ না করেই উঠে যান সাংবাদিকদের সামনে থেকে। অন্যদিকে আর্জেন্টিনা বোর্ড প্রেসিডেন্টের নামে বিশ্বকাপের মাঝেই হয় মামলা। এছাড়াও ইংল্যান্ডকে হারানোর পর লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা ব্যানার প্রদর্শনের ঘটনাও আলাদাভাবে তদন্ত করছে ফিফা। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক, তদন্ত ও নানা প্রশ্নের নাটকীয়তা এখনো থামেনি। মাহাদি ইমরান, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।